মায়া যান্ত্রিকভাবেই মাথা দোলালো। শ্রেয়ার সঙ্গ নিয়ে রাস্তা মাথায় পর্যন্ত যেতে যেতে বেশ কিছু দামড়া ছেলে পেলে মায়াকে ভাবি ভাবি বলে সালাম ঠুকলো। বিষণ্ণ মায়া কোনো রকম মাথা দুলিয়ে সালামের উত্তর করে পৌঁছলো আসিফ অব্দি। কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় সেখানে হৃদের সঙ্গে মায়ার দেখা হয়ে গেল হুট করেই। অনাকাঙ্ক্ষিতভাবে হৃদের সঙ্গে মায়ার দেখা হয়ে যাওয়ায় মায়া চাচ্ছিল না নিজের সমস্যার কথাটা আসিফকে আর বলতে। যেহেতু সামনে হৃদ আছে তাই মায়া চলে যেতে চেয়ে শ্রেয়াকে ইঙ্গিত করে খোঁচালো, কিন্তু শ্রেয়া মায়ার ইঙ্গিতটাকে ভুল বুঝলো। মনে করলো মায়া ওকে সবটা দ্রুত বলার জন্য তাড়া দিচ্ছে খুঁচিয়ে। তাই শ্রেয়া আসিফ সহ হৃদের কাছে ফরফর করে মায়ার নিখোঁজ স্বামীকে খোঁজার জন্য সাহায্য চাইলো। রাস্তার পাশ ঘেঁষে ছোটখাটো একটা কফি শপ। হৃদ সেই কফি শপে ভেতরে না বসে বাহিরের একটা টেবিলে বসলো। আসিফ তার পাশেই থমথমে মুখে দাঁড়িয়ে একবার গুরুগম্ভীর হৃদের দিকে তাকালো, তো অন্যবার কাচুমাচু করে বসে থাকা মায়ার দিকে তাকাচ্ছে আড়ে আড়ে। আসলে পরিস্থিতিটাই এমন যে ফ্যাসাদে পড়ে আসিফ সরাসরি কারো মুখের দিকে তাকাতে পারছে না। পাছে যদি হৃদ রেগে যায় বা মায়া আসিফের সরাসরি তাকানোতে বিব্রত বোধ করে, সেই জন্য আসিফ সরাসরি মায়ার দিকে তাকালো না। ছোট টেবিলের 4টে চেয়ারের মধ্যে হৃদের মুখোমুখি বসে মায়া, শ্রেয়া, নাদিয়া দুজনেই হৃদের পাশাপাশি চেয়ার দুটোতে বসে। মায়া ভয় লজ্জা জড়তায় চুপ থাকলেও শ্রেয়া নাদিয়া দুজনে মিলে অসংখ্যবার হৃদকে বলে ফেলেছে মায়ার নিখোঁজ স্বামীর খোঁজে সন্ধান দেওয়ার বিষয়টি। হৃদ ভিতরকার বিস্ফোরণ ভাব চেপে শ্রেয়ার মুখে সবটাই শুনল গম্ভীর মুখে। আসলে এই মুহূর্তে হৃদের কি রিয়াকশন দেওয়া উচিত সেটা তক্ষুনি বুঝলো না সে। হৃদের মতন একজন বিচক্ষণ মানুষ কেবল বেকুব বনে বসে রইল। মূলত হৃদের কালকম্পীয় ধারণাতে ছিল না তার খোঁজে তার বউ তারই কাছে সাহায্য চাইতে চলে আসবে। এই গোটা বিষয়টা হৃদকে বেশ বড়সড় আকারের চমকিয়েছে। হৃদ তো তীব্র শক দিয়ে এক মুহূর্তের জন্য রিয়াকশনবিহীন কেমন বেকুব বনে চুপ ছিল। আসলে অতিরিক্ত শক ঢলে হৃদ তৎক্ষণাৎ মুখ খুলে কথা বলতে পারে না, কেমন চুপ করে যায়, যেমনটা হয়েছিল প্রথম যেদিন হৃদ আসিফের মুখে মায়া পরিচয় সম্পর্কে জানতে পেরেছিল। সেই দিন সাথে শুনেছিল মায়া অ্যাক্সিডেন্ট করে হৃদকে খুঁজতে গিয়ে মারা গিয়েছিল। তখন হৃদ এক মুহূর্তের জন্য ঠিক আজকের মতন করেই চুপ করে গিয়েছিল। মূলত হৃদের গলা চেপে গিয়েছিল অতিরিক্ত শকটে। তবে সেদিন বউয়ের মৃত্যুর সংবাদে হৃদ অতিরিক্ত টেনশনে হার্ট অ্যাটাক করলেও আজকে ব্যাপারটা হলো সম্পূর্ণ ভিন্ন। আজ তার টেনশন হচ্ছে না, বরং বউয়ের চোখে মুখে তাকে খুঁজে পাওয়ার জন্য যে ব্যাকুলতায় ছটফট দেখছে সেটা হৃদকে পৈশাচিক শান্তি দিচ্ছে। হৃদ একটু সময় নিয়ে সুস্থিরভাবে ফিরতে চাইলো, হলেও তাই। অনেকটা সময় নিয়ে হৃদ গম্ভীর মুখে বসে থেকে শুধু শ্রেয়ার কথাই শুনলো, কিন্তু অনর দৃষ্টি তার শুরু থেকেই তাক করা ছিল মায়ার উপর। মূলত হৃদ মায়ার ভয়ার্থ কাচুমাচু মুখটার দিকে তাকিয়ে থেকে শুরু থেকে সবটা শুনলো শ্রেয়ার মুখে। পুরো বিষয়টা ক্লিয়ার হতেই হৃদ কেমন গা ছেড়ে হেলান দিয়ে বসলো চেয়ারে। বউয়ের টানে রাতে এসেছিল সে চট্টগ্রামে। সকালের দিকে ঘুমিয়েছিল বলে বউয়ের সাথে দেখা করতে পারেনি। এখন কাট দুপুর, মায়ার পরীক্ষা শেষ। তার ভাবনা ছিল এখন মায়ার সাথে দেখা করার, কিন্তু তার আগেই মায়া আগ বাড়িয়ে দেখা করতে আসে হৃদের সাথে, তাও নিখোঁজ স্বামীর সন্ধানে। গোটা বিষয়টাই অনাকাঙ্ক্ষিত ছিল হৃদের জন্য। তাছাড়া তাদের দুজনের হুট করে বিয়েটা নিয়েও হৃদের মনে কিছু প্রশ্ন ছিল, কিন্তু হৃদ কখনো সরাসরি প্রশ্নগুলো মায়াকে করতে পারছিল না, কারণ হৃদের পরিচয়টা মায়ার কাছে ছিল না বলে। কিন্তু আজ মোক্ষম সুযোগ বুঝেই হৃদ মায়াকে মনের জমানো প্রশ্নগুলো করতে চায়। জানতে চাই কেন সেদিন রাতে হৃদকে অসুস্থ অবস্থায় ফেলে সে পালিয়ে গেল, কেন সেদিন রাতের পর মায়া আর হৃদের খোঁজ করেনি, কেন হৃদের পরিচয়টা মায়া এখনো জানে না। না জেনে বা কিভাবে মায়া অপরিচিত হৃদকে বিয়েটা করে নিল সেদিন। তাছাড়া সেদিন রাতে হৃদ অসুস্থ থাকলেও মায়া সুস্থ ছিল। তাহলে সেদিন রাতে মায়া সরাসরি হৃদকে দেখার পরও এখন কেন চিনতে পারছে না তাকে? কেন? যদি সেদিন রাতে স্বামীকে ছেড়ে পালিয়ে যাওয়ার ছিল, তাহলে এখন কেন হলুস তুলুস পাকিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে হৃদের তথ্য জানার জন্য? হৃদকে তো প্রথম দেখায় চিনে যাওয়ার কথা। যদিও হৃদের সেদিন রাতে হুঁশ ছিল না, তারপরও সে সেদিন রাতে মায়াকে যতটুকু দেখেছিল, পরে তাদের দুজনের প্রথম দেখায় মায়াকে পুরোপুরি চিনতে না পারলেও সন্দেহের তালিকায় রেখেছিল মায়াকে, এই ভেবে যে এই মেয়েটাই হবে হয়তো সেদিন রাতের সেই মেয়েটি যার সাথে তার অনাকাঙ্ক্ষিত বিয়েটা হয়েছিল।
ছিল। হৃদ সন্দেহের বশে আজ এই পর্যন্ত আসলো, জানতে পারলো তার ধারণাই ঠিক ছিল, অথচ তার বউ সরাসরি তাকে দেখেও চিনতে পারছে না। এই বিষয়টিকে কেমন অদ্ভুত ঠেকলো হৃদের কাছে। সেই জন্য মূলত হৃদ সুযোগ বুঝে এখন সকল প্রশ্নগুলো মায়াকে করতে চায়, কিন্তু তারপরও মায়াকে তার আসল পরিচয় আপাতত দিবে না সে। অন্তত বউ তার যতদিন না পর্যন্ত নিজ থেকে হৃদকে খুঁজে পাবে ততদিন। কপাল কুঁচকে হৃদ মায়ার দিকে তাকিয়ে প্রথম প্রশ্নটা করে বলল, কি এমন পরিস্থিতি ছিল যে স্বামীর মুখ দর্শন না করেই সোজা বিয়ে করে ফেললেন? হৃদের স্বাভাবিক কণ্ঠের প্রশ্নে চট করে মুখ তুলে তাকালো মায়া। সবগুলো উৎসুক দৃষ্টি মায়ার দিকেই তাক করা। সবাই প্রশ্নটার উত্তর চাই এমন। মায়া জড়তাই ইতস্তত বোধ করলো উত্তরটা দিতে। হৃদ তখনও মায়ার দিকে প্রহর দৃষ্টিতে তাকিয়ে। শ্রেয়া মায়ার ইতস্তত বুঝে হৃদের প্রশ্নের উত্তর দিতে চেয়ে বলতে চাইল, আসলে ভাই ওদের টেবিলের উপরে হৃদের হাতটা ইশারায় শ্রেয়াকে দেখিয়ে থামিয়ে দিয়ে হৃদ শক্ত গলায় ধমকে বলল, তুই উত্তর দিচ্ছিস কেন? প্রশ্নটা কি তোকে করেছি? তুই ছিলি সেদিন রাতে ওর সাথে? হৃদের শক্ত গলায় দমে যায় শ্রেয়া। আগ বাড়িয়ে আর মুখ খুলল না সে। হৃদ যে শক্ত ধাঁচের মানুষ, দেখা গেল শ্রেয়া যদি আবার আগ বাড়িয়ে মায়ার হয়ে উত্তর দিতে চায়, তাহলে থাপ্পড় একটা আজ কপালে জুটবে নিশ্চিত। হৃদের ধমকে শ্রেয়া চুপ করে যেতেই মায়া খানিকটা ভয়ার্থ হলো। কাচুমাচু করে রিনরিনিয়ে হৃদের প্রশ্নের উত্তরে বলল, আসলে সেদিন রাতে ওই লোকটাকে আমার ওইভাবে দেখার সুযোগ হয়নি। নিজের পরিবারের লোকদের থেকে বিচ্ছিন্ন হয়ে আধার রাতে আমি পথ হারিয়ে দিশেহারা ছিলাম। লোকটাও অ্যাক্সিডেন্ট করে সেদিন রাস্তায় পড়েছিল। কপাল ফেটে ওনার মুখ ঢেকেছিল রক্তে। রাতে অন্ধকারে ঝড় ঝাপটায় যতটুকু দেখেছিলাম তাকে সেটা আমার এখন আর অতটা মনে নেই। তাছাড়া পরিস্থিতি এমন ছিল যে আমার ভাবনাতেও ছিল না লোকটাকে মনোযোগ দিয়ে দেখবো বলে। আমি ছোট মানুষ ছিলাম। তারপর পথ হারিয়ে একটা অ্যাক্সিডেন্টের মানুষকে নিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। ওই লোকটার হয়তো সুগারের সমস্যা ছিল, সেজন্য ঠিকঠাক দাঁড়াতে পর্যন্ত পারছিল না। ওই পরিস্থিতিতে লোকটার মুখ আমি কতটুকু দেখেছিলাম সেটা এই মুহূর্তে আমার মনে নেই। বিগত 2 বছর হয়েছে আমাদের বিয়ের। অনেকটা সময় চলে যাওয়ায় ওই লোকটার মুখ আমি ভুলে গেছি। এখন আমার আর মনে নেই, যতটা মনে আছে লোকটা বেশ লম্বাটে আর বলিষ্ঠবান টাইপের ছিল। তাকে সামলাতে আমার বেশ হিমশিম খেতে হয়েছিল। মায়া কথাগুলো শেষ করতেই হৃদের দ্বিতীয় প্রশ্নটা করলো, ফেস মনে নেই? তাহলে পরিচয়টা কেন নিলেন না? বললাম তো, পরিস্থিতি এমন ছিল যে আমার অত কিছু মাথায় আসেনি। মাত্র মাত্র নবম শ্রেণীতে পড়তাম। বুদ্ধি খাটিয়ে কিছু করার মতো পরিস্থিতিতে ছিলাম না। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। একটা অপরিচিত অসুস্থ মানুষকে নিয়ে আবারও কতগুলো অপরিচিত লোকদের মাঝে পড়লাম। তারপর আবার সেই অপরিচিত মানুষগুলো আমাদের সাহায্যের আগে প্রথমে আমার চরিত্রের দিকে আঙুল তুলে আমাকে হুমকি ধামকি দিয়ে এক প্রকার ভয় দেখিয়ে আমাদের বিয়েটা দিল। এতে আমি ভীষণ আতঙ্কিত হয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। তাছাড়া আমার সাথে লোকটার যার সাথে আমার বিয়েটা হয়েছিল তিনিও তেমন সেন্সে ছিল না। উনি অর্ধ জ্ঞান হারা ছিল। সেজন্য সবাই সহজে আমাকে দোষারোপ করে দায় দিচ্ছিল। আমি তাদের বলার সুযোগ পাইনি যে অসুস্থ লোকটাকে আমি চিনি না পর্যন্ত। সবাই একইভাবে আমার চরিত্রের দিকে আঙুল তুলছিল সহজভাবে, কারণ অসুস্থ লোকটা আমার কাঁধ জড়িয়ে তার শরীরের ভর আমার উপর দিয়ে রেখেছিল। তাই কাজী সাহেব আমাদের থানা পুলিশে দেবে, এমনকি তখন বিয়েটা না করলে আমাকে সকালে সমাজের লোকেদের সামনে অপদস্থ করবে এমনটা বলেছিল। এমন বাজে পরিস্থিতিতে আমি কখনো পড়িনি। এসব পরিস্থিতিতে পড়লে মানুষকে কি করতে হয় বা কিভাবে সামাল দেওয়া লাগে সেটাও জানতাম না। শুধু মনে মনে দোয়া করছিলাম কেউ আমার হয়ে আসুক আর আমাকে ওই খারাপ পরিস্থিতি থেকে বাঁচিয়ে নিয়ে যাক, আর নয়তো অসুস্থ লোকটা আমার হয়ে কিছু করুক। কিন্তু সেদিনের মতন আমার কোনো দোয়াই কবুল হয়নি। তাই জানের ভয়ে শুধু চুপ থেকে গেলাম, আর যেটা বলছিল সেটা করছিলাম। তাছাড়া আমাকে বিয়ে করতে অসুস্থ লোকটাও কোনো আপত্তি জানাচ্ছিল না। সে অজ্ঞান না হলেও কিছুটা হুঁশে ছিল। আমি ভেবেছিলাম লোকটা হয়তো কিছু বলবে বিয়ের আগ মুহূর্তে, তাদের কিন্তু কিছুই বলেনি। সেজন্য আমারও কিছু করার ছিল না। হাফেজ সাহেবের
পরিবার ভাবছিল আমি আমার স্বামীর গার্লফ্রেন্ড হব। তাকে নিয়ে রাতে কোথাও ধরা খেয়ে হাফেজ সাহেবের বাড়িতে আশ্রয় নিতে চাইছিলাম। সেজন্য আমাদের বিয়ে পড়িয়ে দেয়। আর আমি চাপা রাগে ভয়ে হঠাৎ স্বামী হওয়ায় লোকটার পরিচয় পর্যন্ত জানতে চাইনি কারো কাছে, এমনকি হাফেজ সাহেবের পরিবারের কাছেও চাইনি। বিয়ের সময় অতিরিক্ত কান্নাকাটি আর ভয়ে স্বামীর নামটা কাজী সাহেবের মুখে শুনতে মনে নেই, কিন্তু কামিন নামে ঠিকই দেখেছিলাম স্বামীর নাম। কিন্তু কিন্তু ইনিশিয়াল সিগনেচার হয় ঘুরপ্যাচের নামটা আমি বুঝতে পারিনি কি ছিল, সেজন্য তার নামটাও আমার জানা ছিল না। মায়ার দীর্ঘ কথা অতলে হৃদের তৃতীয় প্রশ্নটা আসলো সাথে সাথেই। তাহলে আপনার স্বামীর কাছ থেকে কেন জানতে চাইলেন না তার পরিচয় সম্পর্কে? ওই লোকটাকে সাহায্য করতে যেয়ে আমি এত বড় বিপদে পড়লাম, তারপর সে আমাকে সাহায্য না করে চুপচাপ বিয়ে করে নিল বলে রাগে আর ভয়ে স্বামীর পাশে ঘেঁষিনি সারা রাত। স্বামীর পাশে ঘেঁষিনি সে রাতে, দূরে দূরে ছিলাম। সে রাতে হাফেজ সাহেবের বউয়ের ফোন থেকে আরিফ ভাইয়াকে কল করে শেষ রাতের দিকে আমি পালিয়ে এসেছিলাম সেখান থেকে, যেন লোকটা সকালে হুঁশে ফিরে আমাকে আর খুঁজে না পাই সেজন্য। চতুর্থ প্রশ্ন করে বলল হৃদ। তখন স্বামী থেকে পালিয়ে বাঁচতে চাইলে এখন কেন তাকে খোঁজ করতে চাইছেন? তখন আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমার চারপাশে সবাই অপরিচিত ছিল বলে আমার মনে হচ্ছিল সেখানে আমি সেফ না। নিজের জীবনের তাগিদে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু ইদানিং মনে হচ্ছে লোকটাকে আমার খোঁজা দরকার। সেজন্য বেশ কয়েকবার নরসিংদী গিয়ে হাফেজ সাহেবের বাড়ির লোকেশন অনেক কষ্টে খুঁজে বের করি, কিন্তু এত কিছুর পরও আজ পর্যন্ত লোকটার সম্পর্কে তেমন তথ্য বের করতে পারলাম না, শুধু নাম আর নাম্বারটা ছাড়া। হাফেজ সাহেব কিছুতেই আমাকে ওই লোকটার নামটা বলেননি। আমি অনেক অনুরোধ করেছিলাম ওনাকে, তারপরেও তিনি বলেনি আমাকে, শুধু বলেছে কোনো এক প্রভাবশালী লোক নাকি আমার স্বামী। আমার মনে হচ্ছে ওই লোকটা কোনো গুন্ডা বা খারাপ টাইপের মানুষ হবেন, সেজন্য হাফেজ সাহেব ওনার নামটা বলতে ভয় পাচ্ছেন। কিন্তু আমি হাফেজ সাহেবকে এটা বোঝাতে অক্ষম হলাম যে আসলে আমার স্বামী যদি খারাপও হয় তারপরেও আমার তার সন্ধান চাই। চাই মানে চাই, স্বামী নামক লোকটা খারাপ হতে পারে এমনটা জেনে বুঝে আমি তাকে খুঁজছি এতদিন ধরে। এবার আপনার সাধ্যে থাকলে আমাকে একটু সাহায্য করে ওই লোকটার তথ্য জোগাড় করে দিতে পারবেন? বেশি কিছু জানতে চাই না, শুধু ওই লোকটা কে সেটা বললেই চলবে। স্বামীর সন্ধান নিয়ে কি করবেন? শুনলাম আপনার স্বামী নাকি আরো দুটো বিয়ে করেছে, কথা কি সত্য? আর তৃতীয় বউ হওয়ার ইচ্ছা আছে নাকি? হৃদের সহজ কথাটা মায়া সহজভাবে নিতে পারল না। গুমড়ে ভিতরকার কষ্টগুলো যেন মায়ার গলা চেপে ধরলো। মায়ার ভীষণ কষ্টে কান্না পেল, কিন্তু হৃদের সামনে কেঁদে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইল না। হৃদ ওর আত্মীয় হয় এখন, তারপর আবার মায়ার সাথে হৃদের বনাবনিও হয় না কখনো। এমন একটা লোকের সামনে কেঁদে মায়া নিজের ভিতরকার অবস্থা জানাতে চায় না। মায়ার যতটুকু সম্ভব হৃদের সামনে নিজের ভিতরকার পরিস্থিতি না জানিয়ে উপর থেকে শুধু সাহায্য চাইবে। মায়ার স্বামীকে ঘিরে ওর মনের অনুভূতিগুলো প্রকাশ করবে না হৃদকে। যথাসম্ভব মায়ার স্বামীকে ঘিরে ভালোবাসাটা হৃদকে না বলে এড়িয়ে যাবে, কারণ মায়ার ভালোবাসাটা শুধু মায়ার অবধি থাকবে। সেটা আর যাই হোক না কেন, মায়া অন্তত কোনো বাহিরের লোকের সাথে প্রকাশ করার করতে চায় না। লোকটা যদি বিয়ে করে তো করুক, হ্যাঁ আমার কিছু যায় আসে না। আমার স্বামী চাই না, আর না তার বউ হতে চাই। সংসার তো দূরে থাক, কিন্তু তারপরও লোকটাকে আমার চেনা লাগবে। অন্তত ডিভোর্সের জন্য হলেও আমার লোকটাকে লাগবে। ডিভোর্স না হলে আমি অন্য কোথাও বিয়ে বসতে পারবো না। আমাদের ধর্মে নেই বিবাহিত মেয়েদের স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা। এখন আমার ডিভোর্সের জন্য হলেও ওই লোকটাকে প্রয়োজন পড়বে। তাছাড়া আমি তো আর লোকটার জন্য সারা জীবন বসে থাকতে পারবো না। আমারও একটা জীবন আছে, কাউকে ভালোবাসার রাইট আমারও আছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের যে কখনো বিয়েটা হয়েছিল সেটাও ওই লোকটা প্রমাণ করতে পারবে না কখনো, আমি জানি। কারণ বিগত 3 মাস ধরে লোকটাকে খুঁজেও তার তথ্য বের করতে আমি হিমশিম খাচ্ছি। সেখানে ওনার আমাকে খোঁজা আরও মুশকিল হয়ে যাবে। আমাদের বিয়েটা হয়েছিল এটা প্রমাণ করার জন্য কাজী থেকে শুরু করে কাবিননামা পর্যন্ত নেই আমাদের। সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরও বছর খানিক আগে। সেই সুবাদে আমাকে ওই লোকটা কখনো চাইলেও নিজের স্ত্রী বলে প্রমাণ করতে পারবে না। আর প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না যে কখনো আমাদের বিয়েটা হয়েছিল। প্রমাণের অভাবে আমরা বিবাহিত হয়েও সমাজের চোখে অবিবাহিত বলে প্রথমে ঘোষিত হব।
সমাজ হোক বা আইন, বিয়ে হয়েছিল এটার শক্তপোক্ত শক্তপোক্ত প্রমাণ না থাকলে এমনি বিয়েটা বাতিল বলে ঘোষিত হবে। সেক্ষেত্রে বলা যায় আমি কোনো ঝামেলা ছাড়াই এই সম্পর্ক থেকে সহজে বের হতে পারবো। বিয়েটা কেউ অস্বীকার করতে পারবো, কিন্তু সবকিছু শেষ করার আগে আমি অন্তত একটাবার ওই লোকটার খোঁজ পেতে চাই। তার অগোচরে তার সামনে যাব না, কিন্তু জানতে চাই সে কে। তারপর না হয় আরিফ ভাইকে বলে সবকিছু মিটমাট করে নিব। আমাদের ডিভোর্সের বিষয়টাও আরিফ ভাই দেখবে, কিন্তু মায়ার দীর্ঘ কথা শেষ হবার আগেই গম্ভীর গলায় আওয়াজ তুলল হৃদ। চাপা রাগে দাঁত পিষে বলল, আউট। হুট করে হৃদের চাপা ধমকে উৎসুক জনতার মনোযোগ ভাঙল তক্ষুনি। সবাই থমথমে মুখে মায়ার থেকে দৃষ্টি সরিয়ে চাইল হৃদের দিকে। হৃদের হঠাৎ শক্ত হয়ে ওঠা মুখটা মায়া, নাদিয়া, শ্রেয়া না বুঝলেও আসিফ বেশ ঠাউর করতে পারল। মায়া মুখে ডিভোর্সের কথাটা হয়তো হৃদের ভালো লাগেনি। না লাগার কথায় কত কিছু করলো বউকে খুঁজতে হৃদ, এমনকি বউ টানে হুটহাট পাগলামি করে সকল কাজ ছেড়ে ছুড়ে চট্টগ্রামে চলে আসলো। অথচ আজ হৃদের জরুরি ভিত্তিতে নিজের ফ্যাক্টরির প্রজেক্টে পরিদর্শনে যাওয়ার কথা ছিল। সব ছেড়ে ছুড়ে শুধু মায়াকে এক পলক দেখতে চলে আসলো। আজ রাতেই তাদের আবার ঢাকা ব্যাক করার কথা ছিল। অথচ সেই বউ এখন বলছে হৃদকে ডিভোর্স দিবে। কৌশলে কিভাবে এই বিয়েটা অস্বীকার করে এর থেকে বের হয়ে যেতে পারবে সেই বুদ্ধিটাও শেয়ার করছে হৃদকে। এত সব শুনলে কারো মাথা ঠিক থাকবে? আসিফের নিজের মাথায় তো ঘুরছে মায়ার কৌশল শুনে। এবার হৃদ ভাই রাগের বশে মায়াকে থাপ্পড় না মারলেই হয়। পাবলিক প্লেসে আছে তারা, তারপর আবার দলের ছেলেরাও আশেপাশে দাঁড়িয়ে। বদনাম রটে যাবে মুহূর্তেই হৃদ ও হৃদের বাবা নাহিদ খানের নামে। জেলা মন্ত্রীর ছেলে বলে কথা, বদনাম এমনিই রটে যাবে রকেটের গতিতে। মন্ত্রীর ছেলে হৃদ খান এক কলেজের মেয়েকে রাস্তায় থাপ্পড় মেরেছে। এবার কেউ জানতে চাইবে না তাদের মধ্যকার স্বামী স্ত্রীর সম্পর্কটা। সবাই শুধু জানবে আদর্শ নাহিদ খানের ছেলে হৃদ খান এক নারীর গায়ে হাত তুলেছে। আসিফ ভয় কাচুমাচু করে হৃদের হাতের দিকে তাকালো। টেবিলের উপর রাখা হাতটার শক্ত মুঠোয় একটা কলম চেপে ধরা। হয়তো নিজের রাগ কন্ট্রোল করতে চেয়ে সেই কলমটির উপর ছুট যাচ্ছে। বৃদ্ধা আঙ্গুলে অনবরত কলমের অটো ক্যাপ চেপে চেপে শব্দ করে নেপ ভেতর বাহির করে। মায়া চট করে বুঝলো না হঠাৎ হৃদের মনোভাব পরিবর্তনের কারণটা। কেমন অবুঝ গলায় শুধালো, জি। হৃদ ফের একই ভঙ্গিতে দাঁত পিষল। আউট। মায়া থমথমে খেয়ে তখনও বসে রইল। হৃদের শক্ত হয়ে ওঠা মুখটির দিকে তাকালো। চোখগুলো কেমন লালচে দেখাচ্ছে, হয়তো রাগে, কিন্তু কেন হঠাৎ রাগের কি হলো এমন মায়া বুঝলো না। হৃদ তখনও অনবরত কলমের ক্যাপ চেপে শব্দ করছিল। মায়া সেদিকে এক পলক তাকালো, তারপর আবারও চোখ তুলে হৃদের দিকে তাকাতেই চোখাচোখি হলো হৃদের ক্রোধিত চোখ দুটোর সাথে, যেগুলো শুরু থেকেই মায়ার দিকে তাক করা ছিল। মায়া অপমানিত বোধ করে উঠে দাঁড়ালো। ও জানতো এই হৃদ খান মায়াকে আবারও অপমানিত করবে। শুধু শুধু শ্রেয়ার কথাই মজে মায়ার এখানে সাহায্য চাইতে আসাটাই ভুল হয়েছে। এই ঘাড়তারা লোক হৃদ খানের মুড কখন কোন রূপ নেয় বলা মুশকিল। এই ভালো তো এই সাপের মতন ফুস করে ওঠে। অসভ্য লোক ক্ষমতার দাপটে অহংকারী হয়ে গেছে। মানুষকে অপমান করতে আর গায়ে বাজে না। মায়ার এখানে আসাটাই ঠিক হয়নি। মায়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে খপ করে শ্রেয়ার হাত চেপে টেনে তুলতে তুলতে বলল, আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে শ্রেয়া। এই লোকের শরীর শুধু ক্ষমতার দাপটের অহংকারে ভরা। এই লোকের সাহায্য আমার লাগবে না। আমার সমস্যা আমি নিজেই সমাধান করব। চল এখান থেকেই। বলতে বলতে মায়া শ্রেয়াকে টেনে নিয়ে এলো নিজের সাথে। নাদিয়াও ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে তা ওদের সঙ্গে চলল। হৃদ তখনও মায়ার যাওয়ার দিকে রাগে দাঁতে দাঁত পিষে তাকিয়ে রইল। একইভাবে হাতে কলমটাও চেপে যাচ্ছে। আসিফ সেদিকে তাকিয়ে কাচুমাচু করলো। একটু সময় নিয়ে ভয়ার্থ গলায় ডাকলো, ভাই, ভাবিকে কি আবার ডাকবো? হৃদ দাঁতে দাঁত পিষে রাগে রিরি করে বলল, তোর ভাবিকে না উকিলকে ডাক আসিফ। এই বেয়াদব মহিলাকে সোজা করা দরকার। কত বড় সাহস আমাকে বিচ্ছেদের কৌশল শেখায়। জি ভাই। আসিফের সম্মতিতে হৃদ খ্যাক করে ওঠে। এই জি কি? হ্যাঁ, না ভাই, আপনি যা বলেছেন সেজন্য আর কি। কি বলছি তোরে? উকিলের কথা আর কি। তো এখনো আমার মাথার উপর দাঁড়িয়ে আছিস কেন? আমার রূপ বের হয়েছে? আসিফ তাড়াহুড়ো করে বলল, না ভাই, এই তো যাচ্ছি। হৃদের মেজাজ যেন আজ হুট করেই খিটখিটে হয়ে গেল। আসিফকে আবারও থামিয়ে বলল, কই যাবি? ভাই, উকিল ডাকতে। তোরে কইছি শুধু উকিল ডাকতে, অর্ধেক কথা শুনে যাস কেন? আসিফ এবার সত্যি সত্যি ফ্যাসাদে পড়ে কাছুমাছু করে বলল। সরি ভাই, ভুল হয়ে গেছে। হৃদ পুনরায় খিটখিটে মেজাজে বলল, যা সামনে থেকে সর।
বেয়াদব মহিলা মাথাটা গরম করে গেছে। আজ আর ঢাকা ফিরবো না। উকিল আর কাজী দুটো যেন কাল বিকালের মধ্যে রেডি থাকে। এই ধান্দাবাজ মহিলার প্রমাণ দরকার। কত বড় সাহস, আমাকে অস্বীকার করবে বলে। কাল প্রমাণ নিয়েই ঢাকা ফিরবো, এর আগে নয়। জি ভাই। হৃদ বিরক্তির চোখ তুলে বলে, এই যাবি তুই এখান থেকে? জি ভাই। উতলা মনে সুস্থিরতা নয় অস্থিরতার প্রকাশ মেলে। মায়ার ক্ষেত্রেও তাই। তীব্র অস্থিরতায় কোচিং ক্লাসে মন ঠেকাতে পারছে না। কেমন নিশ্চল চোখে তাকিয়ে আছে হোয়াইট বোর্ডের কালো লেখাগুলোর দিকে। একের পর এক লেসন বোঝাচ্ছে টিচার, আর মায়া শুধু সেদিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে। পাশেই জুই, শ্রেয়া, নাদিয়া বসে। সবার মনোযোগ হোয়াইট বোর্ডের লেখার উপর। থমথমে পরিবেশে উপস্থিত টিচারের লেসন বাক্যের শব্দ ছাড়া ক্লাসে কোথায় টু শব্দ পর্যন্ত নেই। এমন নীরবতা মাঝে হুট করেই উঠে দাঁড়ালো মায়া। অধ্যয়নরত শিক্ষকের উদ্দেশ্যে বলল, স্যার, আমার অসুস্থ লাগছে, আমি বাসায় যাব। মায়ার হঠাৎ কথায় ক্লাসে উপস্থিত সকল স্টুডেন্ট নজর পড়ল মায়ার উপর। ততক্ষণ হোয়াইট বোর্ডে লেসন বোঝানো অধ্যয়নরত রহমান সাহেবও ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ার দিকে। মায়া তখন অসুস্থ মুখভঙ্গিতে তাকিয়ে। জুই, শ্রেয়া মায়ার দুপাশে বসাই ওকে খোঁচালো। কি হয়েছে আকারে ইঙ্গিতে জানতে চাইলো। মায়া তেমন কিছুই বলল না, আর না তাকালো ওদের দিকে। একরোখা দৃষ্টিতে তাকিয়ে রইল রহমান সাহেবের দিকে, বেরিয়ে যাওয়ার সম্মতি পাওয়ার আশায়। হালকা ভ্রুর কুঁচকে মায়াকে দেখলো রহমান সাহেব। মায়াকে অসুস্থ মনে হওয়ায় তিনি প্রশ্ন তুলে জানতে চাইল, কি সমস্যা? মায়ার তৎক্ষণাৎই উত্তর আসলো ক্লান্তিতে, স্যার, আমার খারাপ লাগছে, বেশ অসুস্থ ফিল করছি, ক্লাসে মনোযোগী হতে পারছি না, দুর্বলতা কাজ করছে শরীরে। মায়ার অসুস্থতা নিয়ে আর ঘাটালো না রহমান সাহেব। সহজ গলায় সম্মতি দিল মায়াকে যাওয়ার। আচ্ছা যাও। স্যারের পারমিশন পেতেই মায়া বই খাতা গুছিয়ে কাঁধে ব্যাগ সরিয়ে বেরিয়ে এলো। স্যারকে সালাম দিয়ে জুই তখনও ক্লাসে বসে সন্দিহান দৃষ্টিতে মায়ার যাওয়ার দিকে তাকিয়ে। হুট করে মায়ার কি হলো বুঝতে পারলো না সে। মায়া অসুস্থ হলে জুইকে কেন বলল না এতক্ষণ? কেন বা মায়া অসুস্থ অবস্থায় জুইকে সঙ্গে না নিয়ে একা চলে গেল? কিন্তু মায়াকে দেখে জুইয়ের মনে হচ্ছে না সে অসুস্থ। দিব্যি হেঁটে চলে যাচ্ছে। এমনকি যাওয়ার পূর্বে জুইকে একটু বলে পর্যন্ত গেল না। কিন্তু কেন? জুই বুঝলো না মায়ার মন খারাপের বিষয়টি। শুধু মায়াকে ক্লাস হতে বেরিয়ে যেতে দেখলো। কোচিং ক্লাস শেষ হতে আরো 1 ঘন্টা বাকি। আপাতত এই 1 ঘন্টা জুই বাকি ক্লাসগুলো শেষ করে নিক, তারপর না হয় বাসায় গিয়ে জেনে নিবে মায়া আজ ক্লাস না করার কারণটি। এমনিতেও মায়ার হাবভাব ভালো না। বড় কিছু হওয়ার আগে বাসায় গিয়ে যেভাবে হোক আরিফের কানে তুলতে হবে বিষয়টি। ক্লাস পুনরায় কন্টিনিউ হতে জুই সেদিকে তাকিয়ে মনোযোগী হলো। মায়া ততক্ষণে কোচিং সেন্টারের বিল্ডিং হতে বেরিয়ে রাস্তায় নামলো। এদিক সেদিক তাকিয়ে হাঁটা ধরলো বাসার রাস্তার দিকে। আজ আর অটোরিকশা কিছু নিল না, কারণ সামনে ওর বিশেষ একটা কাজ আছে। আর এই কাজের জন্যই তো মায়া স্যারকে মিথ্যা বলে ক্লাস মিস দিল। আসলে মিথ্যা নয়, সত্যি মায়া অসুস্থ, তবে শারীরিকভাবে নয়, মানসিকভাবে। সেই মানসিক যন্ত্রণার জন্য মায়ার কোনো কিছুতেই মন টিকছে না। মায়া ফুটপাত ধরে হেঁটে হেঁটে রাস্তায় মোড়ে আসলো। অনুসন্ধান চোখে এদিক সেদিক তাকালো। আজ দুপুরে তো হৃদের সঙ্গে মায়ার এদিকটায় দেখা হয়েছিল। এখন আসিফদেরও এদিকটাই কোথাও পাওয়া যাওয়ার কথা। মায়া হেঁটে আরো একটু সামনে এগোলো। আশেপাশে হৃদ বা আসিফ কাউকে দেখলো না। যে রেস্টুরেন্টে মায়া দুপুরে বসে হৃদের সঙ্গে কথা বলেছিল সেখানটাও হৃদ বা তাদের লোকদের দেখা গেল না। মায়ার হতাশায় বুক ভারী হলো। মনে মনে আরো একবার মায়া নিজেকে শুধালো, এই ভেবে যে তখন মায়ার ওইভাবে হৃদের কথায় রেগে গিয়ে রিয়াক্ট করা উচিত হয়নি। মায়া তো শুরু থেকেই জানতো হৃদ খান যে তেরা স্বভাবের, মায়াকেও অপছন্দ করে। এমন অপছন্দের মানুষকে সাহায্য করতে গিয়ে যে হৃদ খান মায়াকে একটু আধটু অপমান করবে সেটা মায়ার মাথায় আগেই রাখার দরকার ছিল। তাছাড়া প্রয়োজনটা মায়ার ছিল, হৃদের নয়। তাই ব্যবহারে নমনীয়তা মায়ার মাঝে রাখা দরকার ছিল, হৃদ খানের কথায় রেগে না গিয়ে। ভুল মায়ার হয়েছে, সাহায্য মায়ার দরকার হৃদ খান থেকে। এখন মায়া হৃদ খানকে সরি বলে আবারও সুন্দর করে বুঝিয়ে বলবে মায়ার নিখোঁজ স্বামীকে খোঁজা কতটা দরকার। এজন্য তো ক্লাস মিস করে হৃদের সঙ্গে দেখা করতে বের হলো সে। মায়া আবারও ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকালো অনুসন্ধান চোখে। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আরো একটু সামনে এগোলো। দৃষ্টি তখনও মায়া এলোমেলো হৃদকে খুঁজতে। কিন্তু হঠাৎই দেখা হলো সিনিয়র ভাই রাকিবের সঙ্গে। মূলত রাকিব রাস্তা পার হয়ে এদিকটাই আসছিল কোচিং সেন্টারের উদ্দেশ্যে। কিন্তু পথিমধ্যে মায়াকে দেখায় সে মত বদলিয়ে কোচিং সেন্টারে না গিয়ে মায়ার পথে এসে দাঁড়ালো। এগিয়ে আস্তে আস্তে মায়াকে কুশলতি বিনিময় করে জানতে চাইলো, ভালো আছ মায়া? অন্য মোনা হয়ে হাঁটছিল মায়া।
রাকিবের কণ্ঠস্বর পেয়েই চোখ তুলে তাকাতে দেখলো রাকিবের হাসি হাসি মুখখানা। মায়া অস্বস্তি বোধ হলো, তারপরও সৌজন্য বজায় রেখে অল্প হেসে বলল, জি ভাইয়া, ভালো। আপনি? এই তো ভালো। তোমাকে পেয়ে আরো ভালো হয়ে গেলাম। তা এই সময়ের কোচিং এর বাইরে কি করছো? তোমার তো ক্লাস চলছে মনে হয়। রাকিবের কথায় হাঁসফাঁস করলো মায়া। লোকটা সরাসরি মায়াকে আজকাল প্রেম নিবেদন করে বেড়ায়, মুখের ভাষায় অন্তত তাই প্রকাশ হয়। মায়া ইতস্ততায় মেইয়ে কাঁধে ব্যাগটা টেনে বলল, জি ভাইয়া, ক্লাস চলছে। আসলে আমি একটু অসুস্থ ফিল করছিলাম, সেজন্য স্যারকে বলে বাসায় চলে যাচ্ছি। মায়ার কথা শেষ হতেই উদ্বিগ্নতার দেখা গেল রাকিবের মাঝে। আগ বাড়িয়ে মায়া কপালে হাত রেখে অসুস্থতা পরখ করতে গেলে মায়া দ্রুততাই পিছু হাঁটে। রাকিব সেদিকে তাকিয়ে একই উদ্বিগ্নতাই বলল, কি হলো মায়া, পিছিয়ে যাচ্ছ কেন? তুমি কি বেশি অসুস্থ? চলো ডাক্তারের কাছে যাই। রাকিবের অযথা কেয়া দেখানোটা পছন্দ হলো না মায়ার। মায়াকে কেউ অকারণে অযাচিতভাবে সামান্য ছুঁয়ে দিবে সেটা মোটেও পছন্দ না। তারপরও মুখ বাড়িয়ে রাকিবকে কঠিন বাক্য বলল না, এই এলাকার ছেলে। তারপর আরিফের সহপাঠী বন্ধু, আবার মায়ার সিনিয়র, তাই মায়া কিছু বললে এখন ঝামেলা হতে পারে, সেই ভেবে কথা বাড়ালো না। শুধু বিরক্তি চেপে রাকিবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলো, কিন্তু অধৈর্যেই রাকিব ফের মায়ার পথ আটকে দাঁড়িয়ে একই উদ্বিগ্নতা দেখিয়ে বলল, কি হলো, কোথায় যাচ্ছ তুমি? চলো আমার সাথে ডাক্তারের কাছে যাবে। ভয় পেও না, আমি আরিফকে ফোন করে বলে দেবো তুমি আমার সাথে আছো। বিরক্তির জিদ্দি গলায় বলল মায়া। ভাইয়া প্লিজ পথ সারুন, আমার কিছু হয়নি, ভালো আছি আমি। মায়ার কোচকানো চোখ মুখ দেখে রাকিব জানতে চাইলো। তুমি কি আমার সাথে অস্বস্তি বোধ করছো মায়া? মায়ার তৎক্ষণাৎ উত্তর, জি। আসসালামু আলাইকুম ভাবি, কোনো সমস্যা? রাকিব কিছু বলার আগেই গমগমে গলায় স্বর কানে আসলো দুজনের। মায়া রাকিব দুজনেরই হালকা চমকে পিছনে তাকালো, দেখলো সুন্দর দেখতে একটা ছেলে দাঁড়িয়ে। নাম রাহাত। রাকিব চেনে, রিদ খানের ছেলে পেলে হলো রাহাত। মায়াও চিনে রাহাতকে, তবে নাম জানে না। মায়ার সাথে রোজ সকাল বিকাল করে দেখা হয় রাস্তায়, তখন মায়াকে ভাবি ভাবি রেখে কুশলাদি জিজ্ঞেস করে। প্রথম প্রথম মায়া ভয় পেলেও একটা সময় বিরক্তি হতো আগ বাড়িয়ে ভাবি ডাকা নিয়ে, কিন্তু এখন আর বিরক্তি হয় না, বরং ভালোই লাগে এত বড় দামড়া দামড়া ছেলেদের কাছে সম্মান পেতে। শুধু এরা নয়, দেখা যায় রাস্তাঘাটে, কলেজে, ক্যান্টিনে, সবখানে ছোট বড় সবাই মায়াকে ভাবি ডেকে সম্বোধন করে। এই জন্য এখন আর মায়া ওইভাবে রিয়াক্ট করে না, বরং মায়া নিজেকে সেফ ফিল করে। মায়ার মনে হয় এই ছেলেগুলোর জন্যই মায়ার আশেপাশটা সর্বদা নিরাপদ থাকে। কেউ মায়াকে অহেতুক বিরক্ত করতে পারে না। যদিও বা কেউ মায়াকে ডিস্টার্ব করতে আসে, তাহলে দেখা যায় তার কিছুক্ষণের মধ্যে রাহাতের মতন একটা না একটা ছেলে হাজির হবে সেখানে, আর মায়াকে ভাবি ভাবি ডেকে সম্মান দিয়ে ওই ছেলেকে সঙ্গে করে নিয়ে লাপাত্তা হয়ে যাবে তক্ষুনি। এতে মায়ার সুবিধা হয়। এখন আর বাজে কোনো পরিস্থিতির মুখে পড়তে হয় না মায়াকে এদের জন্য। সেই জন্য মায়াও নিজেকে সবার জাতির ভাবি বলেই মনে করে। যে জাতির ভাইয়ের জন্য মায়াকে ভাবি ডাকা হোক না কেন, সেই জাতির ভাই তো আর মায়াকে ডিস্টার্ব করছে না। সেই জন্য মায়াকে এই দামড়া দামড়া ছেলেপেলেদের ভাবি ডাকা নিয়ে আপত্তি নেই, বরং ডাকুক, এতে লাভ মায়ারই। এই যেমন এখন মায়াকে সিনিয়র ভাই রাকিবের হাত থেকে বাঁচাতে হাজির হলো এই ছেলে, এতে মায়ার সেই জাতির ভাইকে মনে মনে একটা ধন্যবাদ দিতে মন চাইছে। যদি কখনো জাতির ভাইকে সামনে থেকে মায়া পাই, তাহলে অবশ্যই ধন্যবাদ একটা দিবে। মায়া রাহাত ছেলেটার মুখের দিকে তাকিয়ে হাসলো, বেশ সৌজন্যতা দেখিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপাতত একটু সমস্যায় আছি, বলতে পারেন। মায়ার কথায় রাহাত এগিয়ে আসলো। রাকিব চোখ ঘুরিয়ে মায়ার দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে। রাহাত ভাবি ডাকছে, মায়া সেই ডাকে স্বাচ্ছন্দ্য বোধ করে জবাব দিচ্ছে, আবার নিজের সমস্যা কথাও বলতে চাচ্ছে বলে ব্যাপারটা রাকিবের ভালো লাগলো না। সে অসন্তুষ্ট চোখে মায়ার দিকে তাকিয়ে। রাহাত ততক্ষণে মায়ার সামনে দাঁড়িয়ে রাকিবকে সরাসরি দেখে মায়ার দিকে তাকালো। ব্যবহারে নমনীয়তা দেখে সম্মান দিয়ে বলল, জি ভাবি, আমাকে বলুন কি সমস্যা, আমি আপনাকে হেল্প করছি। রাকিবকে আর চোখে এক পলক দেখে মায়া রাহাতের কাছে সরাসরি বলল, আসলে তেমন কিছু না, আমি আসিফ ভাইয়াদের খোঁজ করছিলাম, আশেপাশে কোথাও দেখছি না, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। আসলে আমার রিত ভাইয়ের সাথে একটা জরুরি কাজ ছিল, এখন ওনাকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন? সন্দিহার দৃষ্টিতে তাকিয়ে রাকিব মায়ার কথার পৃষ্ঠ প্রশ্ন করে জানতে চাইলো, তোমার রিদ ভাইয়ের সাথে কি কাজ? রাকিবের কথায় মায়া বিরক্ত নিয়ে কিছু বলবে তার আগেই ঝটপট উত্তর করলো রাহাত। বলল, ভাবি, ভাই তো আমাদের সামনেই আছে, ওই যে কালো থাই গ্লাসটা দেখছেন, এটা পেছনে ভাই বসে আছে, এটা রিদ ভাইয়ের বাবার অফিস। এখন ভাই এখানেই আছে, কালো গ্লাস হওয়ায় আপনি দেখতে পারছেন না।
তবে আমাদেরকে ভাই সরাসরি দেখতে পারছে গ্লাসের ওপাশ থেকে। আপনি ভিতরে যান, ভাইকে সেখানে পাবেন। বিষণ্ণয়ে মায়া ঘাড় ঘুরে তাকালো কয়েক কদম দূরে রাস্তার পাশে বড় থাই গ্লাসের উপর। সূর্যের আলোয় ভিতরকার মানুষজন দেখা যাচ্ছে না, তবে ভেতরে বসে থাকা মানুষগুলো যে অনায়াসে মায়াদের দেখা যাচ্ছে সেটা বেশ বুঝতে পারলো মায়া। হঠাৎ মায়ার ধ্যান ভাঙলো রাহাতের পরবর্তী কথায়। রাহাত এগিয়ে এসে রাকিবের এক বাহু চাপটে জড়িয়ে ধরতে ধরতে বলল, আরে রাকিব ভাই, তোমার সাথে আমার অনেক দিন ধরে গল্প করা হয় না। তুমি আমার সাথে চলো, আজ আড্ডা দিব। এখানে দাঁড়িয়ে কি করবে? চলো চলো।